গ্রন্থ সমালোচনা বাংলা বিষয়ে বিসিএস লিখিত পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং 15 নাম্বার বরাদ্দ রয়েছে। চাইলেও এটাতে অনেক বড় করে লেখা সম্ভব নয় এবং 15 থেকে 18 মিনিটের ভিতরে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষকের অ্যাটেনশন আমাদেরকে অর্জন করতে হবে। পরীক্ষক আসলে এখানে আমাকে দেখেন না, দেখেন আমার প্রেজেন্টেশন যত ভালো হবে, যত টেকনিক বা স্টেপস আমি ফলো করতে পারবো, তত বেশি আমি ভালো করতে পারবো। কমন না পড়লে কি লিখবো না, নাকি এটাকে স্কিপ করে আসবো, এই বিষয়ে আজকের প্রেজেন্টেশন। প্রথমে 35তম বিসিএস থেকে 50তম বিসিএস লিখিত পরীক্ষায় আসা গ্রন্থ সমালোচনাগুলো আমরা যদি দেখি, 50তম বিসিএসে সর্বশেষ যে গ্রন্থ সমালোচনাটা এসেছিল, বলা ছিল যে কোনো একটি গ্রন্থের সমালোচনামূলক বিশ্লেষণ করুন। লাল স্মারক, সূর্য দিগল বাড়ি, সারেঙ্গ, খুবই বিখ্যাত বাংলা সাহিত্যের 3টা বই। 47তম বিসিএসে এসেছিল আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলেকোঠার সেপাই উপন্যাসের ওপর গ্রন্থ সমালোচনা দেখুন। সাধারণত স্পেসিফিক বই উল্লেখ করে দেই খুব কম। আমরা যদি এখানে দেখি, মূলত 3টা বিসিএসে স্পেসিফিকভাবে গ্রন্থের নাম উল্লেখ করে দিয়েছিল, যে অসমাপ্ত আত্মজীবনী অথবা কারাগারের রোজনামচা গ্রন্থের গ্রন্থ সমালোচনা লিখুন। কিন্তু বাকি বিভিন্ন সময় এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ইতিহাস, বাংলার ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর সমালোচনা লিখুন। যেমন 35তমতে এসেছিল মুক্তিযুদ্ধভিত্তিক অথবা ভাষা আন্দোলনের সাম্প্রতিক একটি গ্রন্থ, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, মুক্তিযুদ্ধের ইতিহাস কেন্দ্রিক, মুক্তিযুদ্ধভিত্তিক। তার মানে মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলো খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বই আমরা শিখে যেতে পারি। তারপরে আছে জাতীয় চেতনামূলক, ইতিহাস ঐতিহ্য নির্ভর, বাঙালির ইতিহাস অথবা লোক ঐতিহ্য নির্ভর। তার মানে বাঙালির চেতনা বা বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত যে কোনো একটা গ্রন্থ। এর বাইরে হচ্ছে বিখ্যাত বিভিন্ন সাহিত্যিক, সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, বিখ্যাত সাহিত্যিকদের কিছু কিছু গ্রন্থ আমাদের মূল ভাব। সম্পূর্ণ বই কি আমরা পড়ে যাব, বা সব বইটা পড়ে যাওয়া কি সম্ভব? সব বই পড়ে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না। গ্রন্থ সমালোচনা লিখব, তার মানে গ্রন্থের উপর সংক্ষিপ্ত আলোচনা নয়। দেখেন, অনেকে কি করে ফেলি, গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে গ্রন্থের সংক্ষিপ্ত তথ্যগুলো দিয়ে আসি, মূল ভাব লিখে ফেলি, যাকে বলা হয় গ্রন্থের সারাংশ বা সারমর্ম, বা গ্রন্থকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ। আমরা এটা কখনোই করব না। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে এটা ডিটেলস বুঝতে পারবো যে কোনটা ভালো প্রেজেন্টেশন আর কোনটা মন্দ প্রেজেন্টেশন। লাল সালু নিয়ে যখন আসলো, কেউ একজন এভাবে লিখে আসলো, লাল সালু এই উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা, লেখক পরিচিতি, চিত্রিত অঞ্চল এবং পটভূমি, কোন পটভূমিতে এই উপন্যাসটা লিখিত হয়েছিল, কাহিনীর মূল বিষয়, কাহিনীর মূল থিম, এবং হচ্ছে কী কী চরিত্র ছিল এবং তার সাহিত্যিক গুরুত্ব কী ছিল। এখানে দেখেন, সমালোচনা ভালো দিক মন্দ দিক কোনো কিছু উল্লেখ না করে তিনি শুধু গ্রন্থের বিস্তারিত জিনিসটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে দিয়ে আসলেন। লেখক কি নিয়ে এই উপন্যাসটা লিখেছিলেন? গ্রামীণ ধর্মীয় কুসংস্কার, সামাজিক অসচেতনতা, অশিক্ষিত এবং দরিদ্র কৃষিজীবী মানুষদের পটভূমিকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রত্যত্ম একটি কাল্পনিক গ্রামের কাহিনী এখানে বর্ণিত হয়েছে। কাহিনীর মূল বিষয় হচ্ছে, মজিদ হচ্ছে একজন ধূর্ত এবং চতুর মানুষ। সে পরিত্যক্ত কবরকে পীরের মাজার বানিয়ে ফেলে এবং সে ধর্মীয় প্রতারণা, এবং হচ্ছে এই গল্পে নারীর অবস্থান ছিল খুবই শোচনীয়। রহিমা এবং জমিলা, এদের মাঝখান দিয়ে নারীর অসহায়ত্ব প্রকাশিত হয়েছে। কুসংস্কার, ক্ষমতার রাজনীতি, যে ক্ষমতা হচ্ছে বর্তমানে মাতব্বর শ্রেণী বা ধনিক শ্রেণীর কাছে পুঞ্জীভূত
এবং আধুনিকতার সংঘাত। আক্কাস যখন বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেল, তখন বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সে যে বাধা প্রদান করেছিল, আধুনিকতার বিরুদ্ধে আঘাত এবং প্রধান চরিত্রগুলো সম্পর্কে বলা হলো। কিন্তু ভালো দিক মন্দ দিক এই বিষয়গুলো এখানে উল্লেখিত হয়নি। আবারও বলছি, গ্রন্থ সমালোচনা মানে হচ্ছে সমালোচনা করব, আলোচনা করব তার ভালো দিক এবং মন্দ দিক। সমালোচনা দুই ধরনের, পজিটিভ, নেগেটিভ। এখন এই প্রেজেন্টেশনটাকে কেউ একজন এভাবে নিয়ে আসলো, লাল সালো নামটা লিখলো এবং ব্র্যাকেট ঊর্ধ্বকমা একটা, ডাবল ঊর্ধ্বকমা ইউজ করা উচিত হবে না, এবং একটা সাবটাইটেল, ছবিতে যেরকম সাবটাইটেল থাকে বা বিভিন্ন বইয়ের যেরকম সাবটাইটেল থাকে, এই সাবটাইটেলটা হচ্ছে গ্রন্থের সম্পূর্ণ ইতিহাসটাকে এক লাইনে নিয়ে আসবে, ধর্মীয় ভণ্ডামি ও শোষণের ব্যবচ্ছেদ। পরবর্তীতে একটা বক্স দিল, এই বক্সে বিভিন্ন বইয়ে অসংখ্য তথ্য দেওয়া থাকে, লেখক, প্রকাশক, প্রচ্ছদ, প্রকাশকাল, মূল্য কত। তো এত কিছু এখানে প্রয়োজন পড়ে না, বা এত কিছু মনে রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। তো আমরা কি করব, আমরা কোর ইনফরমেশন, গ্রন্থ যেহেতু সমালোচনা করব, লেখক মাস্ট লাগবে, লেখককে, প্রকাশকাল, এক্সাক্ট প্রকাশকাল আমার নাও মনে থাকতে পারে, এই ক্ষেত্রে আমি যে জিনিসটা করতে পারি, প্রকাশের দশকটা, 1940-এর দশকে তা প্রকাশিত হয় বা 1950-এর দশকে তা প্রকাশিত হয়। দশকও যদি মনে না থেকে প্রকাশকালটা আমরা বুদ্ধি করে শতকে নিয়ে যেতে পারি, যে 19 শতকের গ্রন্থ 20 শতকে প্রকাশিত হয়, মিনিমাম তো সত্য কথা লিখে এসেছি। প্রকাশনী, গুরুত্বপূর্ণ বইগুলো, খুবই গুরুত্বপূর্ণ বইগুলোর ক্ষেত্রে প্রকাশনীটা মনে রাখা যেতে পারে, এবং প্রথম প্রকাশক এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বিভিন্ন বই বিভিন্ন প্রকাশক। লাল সালো বইটা অনেক প্রকাশনী থেকে প্রকাশিত হতে পারে, কিন্তু আমাদের প্রথম প্রকাশ করেছিল কমরেড পাবলিশার্স। প্রথম প্রকাশ কে করেছিলেন, কোন প্রকাশনী থেকে, এটা উল্লেখ করা মানে যেতে পারে, মনে রাখা ভালো। পরবর্তীতে হচ্ছে গ্রন্থের সাধারণ পরিচয়। সাধারণ পরিচয়ে 2 লাইনে গ্রন্থের সার নির্যাসটা নিয়ে আসব। লাল সালো বাংলা সাহিত্যের একটি কালজয়ী, সমাজ সচেতন ও মনস্তাত্ত্বিক উপন্যাস। 1948 সালে প্রকাশিত এই উপন্যাসটি গ্রামীণ সমাজের ধর্মান্ধতা ও কুসংস্কারের এক অনবদ্য আলেখ্য, যা বাংলা কথা সাহিত্যের জগতে এক অনন্য সংযোজন। তার মানে এখানে হচ্ছে এটা কি ধরনের গ্রন্থ এবং কোন পটভূমিতে রচিত হয়েছে তার গ্রন্থটার সাধারণ পরিচয় আমরা এখানে দিয়ে দিছি। অবশ্যই সাধারণ পরিচয়, অনন্য সংযোজন এই কথাগুলো লিখব না, কিন্তু প্রথম লাইনেই গ্রন্থটার সাধারণ যে পরিচয়, কি বই, কি নিয়ে লিখিত হয়েছে, এই বিষয়টা তুলে ধরব। এরপরে হচ্ছে লেখক পরিচিতি এবং লেখকের অন্যান্য বই, তার শিল্প সচেতনতা, কি বিষয়ক তিনি লিখেছেন, প্রেম, রোমান্স, মনস্তাত্ত্বিক নাকি সমাজ সচেতন, এই জিনিসগুলো। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, বাংলা সাহিত্যের আধুনিক ও ক্ষণজন্মা কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ, জন্মসাল এবং মৃত্যুসাল মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, না লিখলেও চলবে। গতানুগতিক রোমান্টিকতার বাইরে গিয়ে গ্রামীণ মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা, অস্তিত্ববাদী সংকট এবং সমাজ বাস্তবতা ফুটিয়ে তোলার পেছনে তার এক অসামান্য ও নিপুণ শিল্প সচেতন পরিচয় পাওয়া যায়। তার মানে তিনি হচ্ছে মনস্তাত্ত্বিক, অস্তিত্ববাদী এবং সমাজ বাস্তবতা এই জিনিসগুলো নিয়ে লিখেছেন, রোমান্টিকতা নিয়ে উনি কোনো লিখনী লিখেন নাই। তারপর হচ্ছে গ্রন্থ রচনার প্রেক্ষাপট। প্রথমে দিয়েছি পরিচয়, লেখক পরিচিতি, এখন হচ্ছে কোন প্রেক্ষাপটে, কিসের তাগিদে বইটা লিখিত হয়েছে। যে 40-এর দশকের পটভূমিতে গ্রামীণ পূর্ব বাংলার কুসংস্কারাচ্ছন্ন ও অশিক্ষিত জনপদকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত। ধর্মের দোহাই দিয়ে কিভাবে সাধারণ মানুষকে অন্ধ করে রাখা হয় এবং গ্রামীণ শোষক শ্রেণী কিভাবে একে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেই ভণ্ডামি ও শোষণের নগ্ন রূপ উন্মোচন করাই ছিল লেখকের মূল উদ্দেশ্য। কেন তিনি কলম হাতে ধরে নিয়েছিলেন, এই কথাটাই এখানে লিখে আসব। এরপরে হচ্ছে কোর পার্ট, যাকে বলা হবে কাহিনীর সারসংক্ষেপ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ নামের এক ভাগ্যসন্ধানী মানুষ। সে মোহাম্মদপুর গ্রামে এসে এক অজ্ঞাত পুরনো কবরকে মুদাস্সের পীরের মাজার বলে ঘোষণা করে এবং তার উপর একটি লাল শালু কাপড় বিছিয়ে দেয়। এখান থেকেই লাল শালু। এরপর গ্রামের সহজ সরল মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সে নিজের প্রভাব, প্রতিপত্তি ও বৃত্ত বৈভব করে তোলে। মুজিদের এই মিথ্যা ও শোষণের সমান্তরালে তার ভিতরের তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই এর মূল উপজীব্য। যে সে টাকা অর্জন করেছে, অর্থ বা প্রতিপত্তি অর্জন করেছে, কিন্তু সে নিজেও জানতো আমি প্রতারক, আমি ভণ্ড। রহিমা এবং জমিলাকে বিয়ে করার পর তারপরেও সে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে পীড়িত হয়েছে। একসময় সে সমাজ থেকে দূরে যাওয়ার চেষ্টাও, একটা তাড়না অনুভব করেছে। তো এখানে হচ্ছে কাহিনীর সার সংক্ষেপটা 2 থেকে 3 লাইন বা 4 লাইনে লিখে দিয়ে আসবো। এখানে কিন্তু অঢেল লিখে যাওয়ার সময় নেই। 15 থেকে 18 মিনিটের ভিতরে 15 থেকে 18 মিনিটের ভিতরে আমাকে এই প্রেজেন্টেশনটা দিয়ে আসতে হবে। পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ গ্রন্থটির পজিটিভ দিক, গ্রন্থটির পজিটিভ সমালোচনা, যাকে বলবো সাহিত্যের আঙ্গিক এবং লিখন শৈলী। আঙ্গিকের বিচারে এটি একটি নিখুঁত সামাজিক এবং বাস্তববাদী উপন্যাস। এর ভাষাশৈলী অত্যন্ত সংযত, প্রতীকী এবং প্রাঞ্জল। কোনো রকম নাটকীয়তা বা অতিমানবীয় রূপ ছাড়াই লেখক ছোট ছোট বাক্য এবং সূক্ষ্ম শ্লেষ বা ব্যঙ্গের মাধ্যমে মোহাম্মদপুর গ্রামের মানুষের পরিবেশ এবং মানুষের অবদমিত রূপ ফুটিয়ে তুলেছেন, যা গল্প বলার ধরন বিবেচনায় অত্যন্ত সংহত। পজিটিভ কী কী আছে, যে এটা হচ্ছে একদম বাস্তববাদী উপন্যাস, ভাষাশৈলী সংযত, প্রতীকী, অতিমানবীয় কোনো কিছু এখানে লেখা হয় নাই, ছোট ছোট বাক্যের মাধ্যমে উপন্যাসটি সাজানো হয়েছে এবং মানুষের অবদমিত রূপটা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে তার পজিটিভ সমালোচনা। এরপর হচ্ছে পৃথিবীতে কোনো গ্রন্থই কিনা 100% মানে ভালো নয়, কোনো না কোনো খুঁত থাকবেই। তো এখানে হচ্ছে গ্রন্থের ত্রুটিযুক্ত দিক বা সীমাবদ্ধতা, এটা আমরা তুলে ধরব। সমালোচনা মিনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই নেগেটিভ দিকটা যাতে একটু ভালো ভাষায় প্রকাশ করা হয়। সমালোচকদের মতে উপন্যাসের অন্যতম সীমাবদ্ধতা হলো, এই উপন্যাসের সীমাবদ্ধতা হলো এর চরম নেতিবাচক পরিবেশ। পুরো উপন্যাসে মজিদের আধিপত্যের বিরুদ্ধে গ্রামীণ সাধারণ মানুষের কোনো সফল বা জোরালো প্রতিরোধ গড়ে ওঠেনি। আক্কাস বা জমিলা কিছুটা বিদ্রোহ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মজিদের চাতুর্যের কাছে গ্রামীণ সমাজের অসহায়ত্বই প্রকট হয়ে উঠেছে, যা সমাজের আবহাওয়াকে কিছুটা হতাশাজনক করে, যা উপন্যাসের আবহাওয়াকে কিছুটা হতাশাজনক করে তোলে। যে মানুষজন ওইখানে বিদ্রোহ করতে পারে নাই মজিদের বিরুদ্ধে, তিনি কলম ধরতে পারতেন মজিদের বিরুদ্ধে মানুষের জয়, মানবতার জয়, কিন্তু তিনি মানবতার জয়কে দেখাতে পারেন নাই। এটা হচ্ছে এই গ্রন্থের একটা নেগেটিভ বা খারাপ সমালোচনা। সীমাবদ্ধতা বা অন্য চরিত্রগুলো খুব ভালোভাবে পরিস্ফুটিত হওয়ার সুযোগ পায়নি, এই জিনিসগুলো এখানে আমরা লিখে দিব। পরবর্তীতে হচ্ছে সমজাতীয় অন্যান্য গ্রন্থের সাথে তুলনা। বিভিন্ন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অসংখ্য বই আছে, কোন বইয়ের সাথে কার মিল আছে, কোনটা সামাজিক বই, কার সাথে কার মিল আছে, এই জিনিসগুলো যদি মনে থাকে তখন লিখে আসব। যেহেতু এটা গ্রামীণ জীবন, তাহলে বিষয়বস্তু এবং গ্রামীণ শোষণের চক্রান্তের বিচারে এই উপন্যাসটাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের সামাজিক সংকটের সাথে তুলনা করা যায়। তবে ধর্মীয় বন্ডামের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সৈয়দ ওয়ালিউল্লাহর মজিদ চরিত্রটি বাংলা সাহিত্যে সম্পূর্ণ অনন্য এবং অতুলনীয়। তার মানে হচ্ছে এটা বিলাসী উপন্যাস বা কবি উপন্যাসের কবির সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া, নিচু শ্রেণীর হওয়ার কারণে প্রেমে সফল না হওয়া, এই জিনিসগুলোর সাথে এটার তুলনা করা যায়, বাট শতভাগ মিল পাওয়া সম্ভব নয়। এরপরে হচ্ছে চলচ্চিত্র রূপান্তর এবং বিখ্যাত মন্তব্য। বিভিন্ন বিখ্যাত বই নিয়ে অলরেডি চলচ্চিত্র নির্মিত হয়েছে, কিছু কিছু পুরস্কার প্রাপ্ত হয়েছে, জাতীয় পুরস্কার, অস্কার,
এই জিনিসগুলো যদি মনে থাকে, এই জিনিসগুলো লিখে আসব। যে এই কালজয়ী উপন্যাসের উপর ভিত্তি করে 2001 সালে তানভীর মোকাম্মেলের পরিচালনায় নির্মিত হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র লাল সালু। উপন্যাসটি সম্পর্কে প্রখ্যাত সমালোচক এবং অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেছিলেন। এখন বিভিন্ন সমালোচকদের কথা বা গুরুজনদের কথা একদম তাদের ভাষায় বলাটা অনেক সময় সম্ভব নাও হতে পারে। এগুলো তুতা পাখির মতো মুখস্থ না করে নিজেদের ভাষায় লিখে আসব। কারণ স্যারদের কাছেও নিশ্চিতভাবে এটা লাইন টু লাইন মুখস্থ নেই, কিন্তু পরিশুদ্ধ ভাষায় নিজের মতো করে লিখে আসব। যে ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে ধর্মের মোড়কে যে অর্থনৈতিক ও সামাজিক শোষণের চিত্র এঁকেছেন তা বাংলা কথা সাহিত্যের এক চিরন্তন সম্পদ। এটা হচ্ছে একজনের বিখ্যাত উদ্ধৃতি। পরবর্তীতে কি করব, যে এই গ্রন্থটা কি কালোত্তীর্ণ এবং বর্তমানে প্রাসঙ্গিক কিনা। যেমন নজরুলের লেখা বর্তমানেও প্রাসঙ্গিক, এই বইটাও বর্তমানে প্রাসঙ্গিক এবং চিরঞ্জীব কিনা। যে দেশভাগের আগে লেখা হলেও বর্তমান সময়েও আমাদের সমাজে লাল সালুর মুজিবদের রূপান্তর ঘটেনি। আজও ধর্মের অপব্যাখ্যা, কুসংস্কার এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ঠকানোর প্রবণতা রয়ে গেছে। তাই গ্রামীণ এবং নাগরিক উভয় সমাজেই সচেতনতা তৈরিতে এই উপন্যাসের প্রাসঙ্গিকতা আজও চিরন্তন এবং কালোত্তীর্ণ। যে এই বইটা কালকে অতিক্রম করতে পেরেছে কিনা, এই জিনিসটা দিয়ে আসব। এরপর হচ্ছে উপসংহার, যে এটা বাংলা সাহিত্যের অনন্য সংযোজন নাকি বাংলা সাহিত্য থেকে এটা মুছে যাওয়ার মতো, এই জিনিসটা এক বাক্যে দুই বাক্যে বলে আসব। পরিশেষে বলা যায়, লাল সালু কেবল একটি বিশেষ সময়ের গ্রামীণ আখ্যান নয়, এটি মানুষের অন্ধত্ব ও জাগরণের চিরকালীন লড়াইয়ের এক অনন্য দলিল। সাহিত্যের নান্দনিকতা এবং সমাজতাত্ত্বিক গভীরতায় সমৃদ্ধ এই উপন্যাসটি বাংলা কথা সাহিত্যের ইতিহাসে এক নতুন মাইলফলক এবং পাঠকের হৃদয়ে চির অম্লান এক সৃষ্টি। দেখেন, কেউ হচ্ছে সারমর্মটা লিখে আসলো, আর কেউ 8-10 প্যারায় গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, লেখকের পরিচয় এবং তার শিল্প সচেতনতা, গ্রন্থের প্রেক্ষাপট, গ্রন্থের মূল কাহিনী, পজিটিভ রিভিউ, নেগেটিভ রিভিউ, অন্য সাহিত্যের সাথে তুলনা, বিখ্যাত মনীষীর মন্তব্য, কালোত্তীর্ণ হতে পেরেছে নাকি পারেনি, নতুনভাবে লাস্টে একটা উপসংহার। এই প্যারাগুলো মনে রেখে কেউ যখন লিখে আসবে, সে 15তে 12 বা হচ্ছে ভালো একটা মার্কস অবশ্যই ক্যারি করবে। আর কখনো কখনো অনেক পড়ে যাওয়ার পরেও আমাদের কমন নাও আসতে পারে। একদম যদি কমন নাও পড়ে, তবে কি আমরা আনসার করে আসবো না? দেখেন, খালি খাতায় তো আর কোনো মার্কস দেবে না। আপনার খাতা যদি পূর্ণ থাকে, স্যার কিছু না কিছু মার্কস দিবে। এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, মিনিমাম বই এবং লেখক এই দুজনের নাম মনে রাখতে হবে। যেমন 46তম বিসিএসে এসেছিল সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি সৃজনশীল অথবা মননশীল গ্রন্থের উপর সমালোচনা লিখুন। এখন আপনাকে একটা গ্রন্থ এবং লেখকের নাম অবশ্যই জানতে হবে। ভিতরের কাহিনী না জানলেও কয়েকটা লাইন আমরা লিখে দিয়ে আসতে পারবো, এবং 5-6 তো পাবো। ভালো লিখনি হইলে 5-6 তো আমরা অবশ্যই পাবো। তো কী লিখব, এটা আপনারা নিজেরাও বুঝেন। যে সব রচনা কুমিরের খাসকাটা লেজের সাথে তুলনা করলেন বা গরুর সাথে তুলনা করলেন, যে খুব উপকারী। এই বিষয়গুলো এভাবে লিখে আসতে পারি। যে জানি না, বইটার সম্পর্কে আইডিয়া খুব কম, কিন্তু সুন্দর লিখনি। জীবন ঘনিষ্ঠ কথাশিল্পী এক্স রচিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যের জগতে এক অনন্য ও অনবদ্য সংযোজন। বিষয়বস্তুর অভিনবত্বে, চরিত্র সৃষ্টির দক্ষতায়, গল্প বলার সাবলীলতা, ঘটনা সমাবেশ এবং পরিবেশ রচনায় লেখক যে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন, তার গভীর শিল্প সচেতনতার পরিচয় বহন করে। লেখাটি শিল্প সচেতনতা নিয়ে লিখলাম, মৌলিকত্ব,
যে যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে গ্রন্থটি অনন্য সাধারণ হয়ে উঠেছে তা হলো এর অন্তর্নিহিত ভাবটির গভীরতা এবং উপস্থাপনার এক আশ্চর্য মৌলিকত্ব। লেখাটা মৌলিক, ভাষাশৈলী, লেখকের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, দূরদর্শিতা ও শব্দচয়নের সুনিপুণ মুন্সিয়ানা পুরো আখ্যানটিকে একটি স্বতন্ত্র নান্দনিক মাত্রা দান করেছে। সামাজিক প্রেক্ষাপটে মানব জীবনের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, দ্বন্দ্ব সংঘাত এবং যাপনের যে নিখুঁত ছবি এখানে আঁকা হয়েছে তা আবহমানকালের এক জীবন্ত সামাজিক দলিল। এটা সামাজিক হইলে সামাজিক কিছু লাইন, ইতিহাস হইলে ইতিহাস রিলেটেড কিছু লাইন, যদি মনস্তাত্ত্বিক হয় মনস্তাত্ত্বিক কিছু লাইন লিখে দিয়ে আসবো। উপসংহার পরিশেষে বলা যায় যে সাহিত্যে নতুন মাইলফলক স্থাপনকারী এই অনবদ্য সৃষ্টিটির ব্যতিরেকে বাংলা সাহিত্যের ইতিহাস অপূর্ণ থেকে যাবে এবং এই ব্যতিক্রমী উপস্থাপনায় একে পাঠকের হৃদয়ে চিরস্থায়ী মর্যাদা এনে দিয়েছে। এরকম কিছু টেকনিক ফলো করে ভালো কিছু লাইন আমরা লিখে দিয়ে আসতে পারি। তো এই জিনিসটা এখন যদি আমরা আবার রিক্যাপ করি যে আমরা কি করব, গ্রন্থ সমালোচনা যখন লিখব, স্যার তো আমাকে দেখবে না, দেখবে আমার প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশন যত ভালো হবে আমার মার্কস তত ভালো হবে। প্যারাগুলো স্পেসিফিকভাবে যাতে দেখেই চোখে দেখে যাতে বোঝা যায় আপনি কোন প্যারায় কী উল্লেখ করতে চেয়েছেন। প্যারাগুলোর নাম কিন্তু আমরা লিখব না। তো ফার্স্টে হচ্ছে শিরোনাম, বইয়ের একটা নাম দিব এবং আকর্ষণীয় সাব হেডিং, যা হচ্ছে বইটার মূল সুর, মূল ভাব এক বাক্যে বলে দিবে, এক কিওয়ার্ডে বলে দিবে। লেখকের নাম, প্রকাশকাল, প্রকাশের বছরটাও লিখতে পারে, দশক, আর দশক খেয়াল না রাখে বুদ্ধি করলে শতক। প্রকাশনে মানে বহুল পরিচিত যে বইগুলো আছে এই বইগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রকাশনী লিখবেন, আর জানা না থাকলে ভুল লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে যখন মূল প্রেজেন্টেশনে যাব, 8 থেকে 10টা প্যারায় 20 থেকে 25 বাক্যের ভিতরে, অতিরিক্ত বড় না। অতিরিক্ত বড় করতে গিয়ে রচনা বা অন্য কিছু ছোট লিখে আসার কোনো প্রয়োজন নেই। প্যারাগুলো কি হবে? ফার্স্ট প্যারা হচ্ছে সাধারণ পরিচয়, গ্রন্থটার একদম সাধারণ গুরুত্বটা নিয়ে আসব। দ্বিতীয় প্যারাতে লেখক পরিচিতি এবং তার শিল্প সচেতনতা, তিনি বাস্তববাদ, মনস্তত্ত্ব, রোমান্টিকতা কোন জিনিসে তার অবদান রেখেছেন, এটা 2-3 বাক্যে দিয়ে আসব। গ্রন্থের প্রেক্ষাপট, বইটি কোন উদ্দেশ্যে, যুদ্ধের প্রেক্ষাপটে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, প্রেমের প্রেক্ষাপটে নাকি ইতিহাসের প্রেক্ষাপটে রচিত হয়েছে তা লিখে আসব। প্যারা 4-এ হচ্ছে কোর পার্ট, কাহিনীটাকে সংক্ষেপে 3-4 লাইনে লিখে দিয়ে আসব। কেন্দ্রীয় চরিত্র আর 2-একটা পার্শ্ব চরিত্র হাইস্ট বলতে পারি। আর প্যারা 5 সাহিত্যের আঙ্গিকে, মানে হচ্ছে পজিটিভ রিভিউ, সাহিত্যের আঙ্গিক এবং লিখন শৈলী, লেখক গল্প বলার ধরনটা কেমন ছিল, ভাষা কেমন ছিল, সংলাপগুলো কেমন ছিল, শব্দচয়ন, সাহিত্যিকের মানদণ্ডে বইটি কেমন, এগুলো কিছু পজিটিভ দিক লিখে দিয়ে আসব। আর 6 হচ্ছে গ্রন্থের ত্রুটিযুক্ত দিক বা সীমাবদ্ধতা। 100% প্রশংসা ধর্মীয় গ্রন্থ ব্যতীত কোনোটাই কিনা 100% প্রশংসা পাওয়ার যোগ্য নয়। সমালোচনা মানে 100% প্রশংসা যদি করি, সমালোচনাটা এক পাশ বা এক পেশে হয়ে যাবে। তো গ্রন্থের কোনো আকস্মিক পরিণতি, অতিমানবিক দিক, জটিল শব্দ এগুলো আছে কি না এগুলো লিখবেন। এক্ষেত্রে আপনার সমালোচনা দুইটাই হয়ে গেল, পজিটিভ নেগেটিভ, খাতার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সমজাতীয় অন্য সাহিত্যের সাথে তুলনা, যেমন পদ্মা নদীর মাঝির সাথে তিতাস একটি নদীর নাম, এরা হচ্ছে সমজাতীয় লেখা। চরিত্রের কোনো তুলনা, কোনো বইয়ের এই চরিত্রের সাথে মিলে যাচ্ছে কিনা। তারপর হচ্ছে চলচ্চিত্রের রূপান্তর এবং বিখ্যাত মন্তব্য, মানে ঋতিক ঘটক, গৌতম ঘোষ বা হচ্ছে সত্যজিৎ রায় এদের কর্তৃক কোনো সিনেমা চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে কিনা, কোনো কোটেশন বা মন্তব্য আছে কিনা, এগুলো নিজের ভাষায় একটু লিখে আসবো। লাস্ট হচ্ছে কালোত্তীর্ণতা, এটা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজের সাথে প্রাসঙ্গিক কিনা, এটা লিখে আসবো। এবং লাস্টে উপসংহার, এটা কেন অনবদ্য এবং চিরস্থায়ী মাইল ফলক, বা এটা হারিয়ে যাবে কিনা। এই জিনিসগুলো যদি লিখে আসতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ আমরা ভালো মার্কস পাবো। আর এক্ষেত্রে সতর্কতা হচ্ছে ঊর্ধ্বকমা একটা, একক